ওয়েলকাম। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন কাকে বলে? প্রোনাউন্স দ্যাট আর ইউজড টু আস্ক কোশ্চেন্স আর ইন্টারোগেটিভ প্রোনাউন। অর্থাৎ ইন্টারোগেটিভ প্রোনাউনকে ব্যবহার করা হয় কোনো প্রশ্ন করার জন্য। কোনগুলি ইন্টারোগেটিভ প্রোনাউন? হু, হুইচ, হোয়াট, হুজ, হুম, এগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন। দিজ আর ইন্টারোগেটিভ প্রোনাউন্স। উদাহরণ কি? হু আর ইউ, হুইচ ইজ ইউর হাউস, হুম ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এই সমস্ত হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউনের উদাহরণ। এই প্রত্যেকটা উদাহরণেই আমরা দেখছি যে শুরুতে একটি করে ইন্টারোগেটিভ প্রোনাউন রয়েছে এবং এই ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে প্রশ্ন করা হচ্ছে। ইন্টারোগেটিভ প্রোনাউন্স আর অলসো ইউজড টু আস্ক ইনডাইরেক্ট কোশ্চেন্স। এর আগে যে প্রশ্নগুলো দেখলাম সেই প্রশ্নগুলো হচ্ছে সবগুলি ডাইরেক্ট কোশ্চেন্স। এছাড়াও কিছু ইনডাইরেক্ট কোশ্চেন্সও ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে ইন্ট্রোডিউস করা হয়, বা ইনডাইরেক্ট কোশ্চেন্স আর অলসো আস্কড উইথ ইন্টারোগেটিভ প্রোনাউন। কীরকম? এক্সাম্পল, টেল মি হোয়াট ডু ইউ ওয়ান্ট। আরেকটি এক্সাম্পল, আই আস্কড হু হি ওয়াজ। এখানে দেখা যাচ্ছে যদিও এই দুটো প্রশ্ন ইনডাইরেক্ট কোশ্চেন, কিন্তু এদের শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন নেই, কিন্তু প্রশ্ন করা হচ্ছে। কেন প্রশ্নবোধক চিহ্ন নেই? আমরা যদি ন্যারেশনের কথা মনে করি এবং আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে চেঞ্জ করতে হয় সেটা ভেবে দেখি, তাহলেই বুঝতে পারবো যে কেন এই ইনডাইরেক্ট কোশ্চেনগুলোর শেষে প্রশ্নবোধক চিহ্ন নেই। এই যে দুটো উদাহরণের কথা বলা রয়েছে সেই দুটো সেন্টেন্স আসলে ইনডাইরেক্ট ন্যারেশনে থাকা কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং যেহেতু আমরা জানি ইনডাইরেক্ট ন্যারেশনে প্রত্যেক সেন্টেন্সই অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়, তাই এখানে কিন্তু কোনো ফুল স্টপ নেই। তাহলে আমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে, ইন্টারোগেটিভ প্রোনাউন যেমনভাবে কোনো ডাইরেক্ট কোশ্চেনকে ইন্ট্রোডিউস করতে পারে, যারা আগে উদাহরণ দেখলাম, হু আর ইউ, হুইচ ডু ইউ ওয়ান্ট, একই রকমভাবে ইনডাইরেক্ট ন্যারেশনে থাকা কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সও কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন দ্বারা করা হয়। সেখানে অবশ্যই ইন্টারোগেটিভ প্রোনাউনটা মাঝখানে থাকে। ক্লিয়ার? এখন একটি বিষয়, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে যে শব্দগুলোকে আমরা পাচ্ছি সেই একই শব্দগুলোকে আমরা কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসাবেও পেয়েছি। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউনের মধ্যে আমরা কিভাবে পার্থক্য করব? বলা রয়েছে ইন্টারোগেটিভ প্রোনাউন অ্যান্ড রিলেটিভ প্রোনাউন আর সেম, বাট দ্য ডিফারেন্স ইজ অনলি দ্য ইউজ। ব্যবহারের দিক থেকে তারা আলাদা। কীরকম? বলা রয়েছে ইন্টারোগেটিভ প্রোনাউন অ্যাজ উই নো কামস অ্যাট দ্য স্টার্ট অফ এ কোশ্চেন, যেটা আমরা শুরুতেই দেখলাম, হু আর ইউ, হোয়াট ডু ইউ ওয়ান্ট। এখানে ইন্টারোগেটিভ প্রোনাউনটা একেবারে শুরুতে বসে। রিলেটিভ প্রোনাউন কামস অ্যাট দ্য মিডল অফ এ সেন্টেন্স। কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসাবেই যখন এই একই শব্দগুলো ব্যবহৃত হয় তখন কিন্তু তারা বাক্যের মাঝখানে আসে। উদাহরণ দিতে পারি, আই নো দ্য পারসন হু হ্যাজ কাম হিয়ার। ওকে, এখানে হু এই শব্দটা মাঝখানে বসেছে এবং এখানে এটি রিলেটিভ প্রোনাউন। এখন এখানে একটি বিভ্রান্তির দেখা দিচ্ছে। কি সেটা? আমরা এর আগে জেনেছি যে ইনডাইরেক্ট কোশ্চেনেও ইন্টারোগেটিভ প্রোনাউন ব্যবহার করা হয় এবং সেক্ষেত্রে তারা বাক্যের মাঝখানে বসছে। আবার এখানেও বলা আছে বাক্যের মাঝখানে বসলে তাদের রিলেটিভ প্রোনাউন বলা হবে। তাহলে আমরা কখন বুঝব যে বাক্যের মাঝখানে বসা শব্দটি রিলেটিভ প্রোনাউন না ইন্টারোগেটিভ প্রোনাউন? সেই ব্যাখ্যাও দেওয়া রয়েছে। বলা হয়েছে ইন্টারোগেটিভ প্রোনাউন ডাজ নট রেফার
to a noun, so has no antecedent. অর্থাৎ ইন্টারোগেটিভ প্রোনাউনের আগে কোনো অ্যান্টিসিডেন্ট থাকে না। আরও সহজ করে বললে ইন্টারোগেটিভ প্রোনাউনের ঠিক আগে কোনো নাউন থাকে না, যে নাউনটা সেই ইন্টারোগেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট। রিলেটিভ প্রোনাউন কামস আফটার দ্য নাউন ইট রেফার্স টু, সো হ্যাজ অ্যান্টিসিডেন্ট। কিন্তু রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু অ্যান্টিসিডেন্ট থাকে। তাহলে যে বিভ্রান্তিটা ছিল যে বাক্যের মাঝখানে বসা হু বা হুইচ জাতীয় শব্দগুলি কখন ইন্টারোগেটিভ প্রোনাউন হবে, কখন রিলেটিভ প্রোনাউন হবে, তার সমাধান পেয়ে গেলাম। বাক্যের মাঝখানে বসা হু হুইচ শব্দগুলি ইন্টারোগেটিভ প্রোনাউন হবে যদি তার আগে কোনো নাউন অ্যান্টিসিডেন্ট হিসেবে না বসে, আর রিলেটিভ প্রোনাউনের আগে অ্যান্টিসিডেন্ট থাকবে। এখানে এক্সাম্পল দেওয়া হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউনের একটা চার্টের মাধ্যমে। হু আর ইউ, এখানে হুটা একটা ইন্টারোগেটিভ প্রোনাউন। দ্য ম্যান হু কেম হেয়ার ইজ মাই ফাদার, এখানে হু হচ্ছে এটি রিলেটিভ প্রোনাউন, কারণ তার আগে দ্য ম্যান অ্যান্টিসিডেন্ট আছে। একই রকমভাবে হুইচ ইজ ইউর বুক, এখানে হুইচ একটি ইন্টারোগেটিভ প্রোনাউন। দ্য বুক হুইচ ইউ ফাউন্ড ইজ মাইন, এখানে হুইচটা রিলেটিভ প্রোনাউন, কারণ তার আগে অ্যান্টিসিডেন্ট রয়েছে। এখন হু, হুইচ, হোয়াট এদের ব্যবহার বলা রয়েছে। হু ইজ ইউজড ফর এ পার্সন অ্যান্ড ইট ইজ ইনডেফিনিট, অর্থাৎ হু দিয়ে যখন কোনো প্রশ্ন করা হয় তখন এই হু ইন্টারোগেটিভ প্রোনাউনটা কোনো ব্যক্তিকে বোঝায়, কখনো কোনো বস্তুকে বোঝায় না। আর এটা সবসময় ইনডেফিনিট। ইনডেফিনিট কথাটার অর্থ কী, উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। হু আর ইউ, এখানে এই প্রশ্নটা হু দিয়ে শুরু হয়েছে, হু ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে। এখানে ইউ পার্সনকে রেফার করছে হু ইন্টারোগেটিভ প্রোনাউনটা, কিন্তু হু এখানে ইনডেফিনিট এই কারণে, কারণ এই যে ব্যক্তি যাকে ইউ বলা হচ্ছে তাকে আমি জানি না, সেই লোকটির পরিচয় ইনডেফিনিট, সেই জন্য বলছে হু ইন্টারোগেটিভ প্রোনাউন ইজ ইনডেফিনিট। দি পার্সন ইজ নট নোন। হু ইজ অলসো ইউজড টু আস্ক দ্য নেম অফ এ পার্সন, অর্থাৎ হু দিয়ে যখন কোনো প্রশ্ন করা হয় সেই প্রশ্নটার মাধ্যমে কোনো ব্যক্তির নাম জানতে চাওয়া হয়। হুইচ ইজ অ্যাপ্লাইড টু বোথ পার্সন অ্যান্ড থিং, ইট ইজ ডেফিনিট। হু এর ব্যবহার যখন ইনডেফিনিট, হুইচের ব্যবহার ডেফিনিট, এবং হুইচ সবসময় ব্যবহার করা হয় যেমন ব্যক্তির ক্ষেত্রে তেমন বস্তুর ক্ষেত্রে। আরও বলা হয়েছে ইট ইজ ইউজড টু পয়েন্ট আউট এ পার্সন অর থিং ফ্রম এ গ্রুপ, অর্থাৎ একদল মানুষ রয়েছে বা কতগুলি বস্তু রয়েছে, সেখান থেকে একটি মানুষকে আলাদা করার জন্য, সেখান থেকে একটি ব্যক্তিকে আলাদা করার, সেখান থেকে একটি বস্তুকে আলাদা করার জন্য আমরা হুইচ ইন্টারোগেটিভ প্রোনাউনটা ব্যবহার করি। এক্সাম্পল, হুইচ অফ দ্য বয়েজ হ্যাজ ডান দিস, ঘরের মধ্যে অনেকগুলো ছেলে রয়েছে, তাদের মধ্যে কে এই কাজটা করেছে তার আইডেন্টিফিকেশনের জন্য যে প্রশ্নটা করা হচ্ছে সেই প্রশ্নটা কিন্তু হুইচ ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে শুরু হচ্ছে। বোঝা গেল তো? আবার যখন হুইচ ইজ হি এই প্রশ্নটা করা হয় তার মানে হি যে প্রোনাউন সেই যে ব্যক্তিকে বোঝাচ্ছে তার পরিচয় জানতে চাওয়া হচ্ছে, তার আইডেন্টিফিকেশন জানতে চাওয়া হচ্ছে, অর্থাৎ সেই লোকটি কে। হুইচ ইজ হি এই প্রশ্নটার অর্থই হচ্ছে সামনে একদল মানুষ অবশ্যই রয়েছে, সেখান থেকে এই হিকে তাকে আলাদা করে দিতে বলা হচ্ছে, তাকে সেপারেট করে দিতে বলা হচ্ছে, তাকে ডেফিনিট করে উল্লেখ করে দিতে বলা হচ্ছে। এরপরে হোয়াট, হোয়াট ইজ অ্যাপ্লাইড টু এ থিং অর এ পার্সনস প্রফেশন। হোয়াটকে ব্যবহার করি কোনো বস্তুকে নির্দেশ করার জন্য, হোয়াট ডু ইউ ওয়ান্ট। আবার যখন হোয়াট কোনো ব্যক্তিকে বোঝায়, হোয়াট ইজ হি, তার মানে এই প্রশ্নের সাহায্যে সেই ব্যক্তির পেশা জানতে চাওয়া হচ্ছে, হোয়াট ইজ হিজ প্রফেশন। ওকে, হোয়াট এই ইন্টারোগেটিভ প্রোনাউনকে অনেক সময় এক্সক্লামেটরি ওয়ার্ডেও ব্যবহার করা হয়। বলা রয়েছে হোয়াট ইজ অফেন ইউজড ইন এক্সক্লামেশন ইন দ্য সেন্স অফ হাউ গ্রেট। এক্সাম্পল,
হোয়াট এ ক্লেভার বয় ইউ আর, শেষে কিন্তু নোট অফ এক্সক্লামেশন আছে, অর্থাৎ এখানে হোয়াট একটি এক্সক্ল্যামেটরি ওয়ার্ড, এটা মাথায় রাখতে হবে। হোয়াট নট এর ব্যবহার দেখা যায় কোথায়, বলা রয়েছে হোয়াট নট ইজ প্লেসড আফটার এনিউমারেশন। এনিউমারেশন মানে পর পর কমা দিয়ে কতগুলি কথা যে উল্লেখ করা থাকে তাকে বলে এনিউমারেশন। অলমোস্ট ইন দ্য সেন্স অফ অ্যাটসেট্রা, এবং হোয়াট নটের ব্যবহার হয় এনিউমারেশনের পরে, অর্থাৎ যখন কতগুলি বস্তুর নাম পর পর কমা দিয়ে লেখা রয়েছে তারপরে হোয়াট নটের ব্যবহার থাকে, এবং এর অর্থটা অনেকটা অ্যাটসেট্রার মতো। এরকম একটি উদাহরণ দেওয়া রয়েছে, হি হ্যাজ ইন হিজ ব্যাগ বুকস, লেন্স, সিজার্স অ্যান্ড হোয়াট নট, অর্থাৎ তার ব্যাগে অনেক কিছু রয়েছে, বুক রয়েছে, সিজার্স রয়েছে এবং আর কত কিনা বা রয়েছে। এই কত কিনা রয়েছে এর অর্থটা একটা ইত্যাদির মতো, তাই হোয়াট নটের ব্যবহার এনিউমারেশনের পরে হয় এবং ইট ফাংশনস ইটস ফাংশন ইজ সেম অ্যাজ অ্যাটসেট্রা। ওকে, এই হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। এরপরে আমরা জানব ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কাকে বলা হয়? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন considers members of a group separately rather than collectively. It separates one person or thing from a group. ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের কাজ কি? একদল মানুষ বা কতগুলি বস্তুর সমষ্টি থেকে প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝায়। উইচ যেখানে যে কোনো একজনকে নির্দিষ্ট করতে চায়। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে সেই সমস্ত প্রোনাউন যেগুলি একদল মানুষ বা বস্তু সমষ্টির মধ্য থেকে প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝায়, প্রত্যেককে বোঝায় আলাদা আলাদা করে। এক্সাম্পল কি? ইচ, এইদার, নিদার। আমরা উদাহরণে যাই বা এই সমস্ত ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের সম্বন্ধে আলোচনা করি, আমাদের ধারণা আরও স্বচ্ছ হবে। ইউজ অফ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ইদার অ্যান্ড নিদার আর অলওয়েজ ইউজড ফর টু পারসনস অর থিংস। মনে রাখতে হবে ইদার এবং নিদারকে সবসময়ই ব্যবহার করা হয় এমন একটি গ্রুপকে বোঝানোর জন্য যেই গ্রুপে দুজন রয়েছে বা দুটো বস্তু রয়েছে, দুটোর কম না, দুটোর বেশি না। ইদার মিনস, ইদারের দুটো অর্থ আছে। এক, ইচ অফ টু, অর্থাৎ একটি দলে যদি দুজন ব্যক্তি থাকে তাদের প্রত্যেকে আলাদা আলাদা করে বোঝানোর জন্য আইদার ব্যবহার করা হয়। অথবা ওয়ান অর আইদার অফ টু, অথবা তাদের যে কোনো একজনকে আলাদা আলাদা করে বোঝানোর জন্য ইদার ব্যবহার করা হয়। অর্থাৎ দুজনের প্রত্যেককেই বোঝানো হচ্ছে সেপারেটলি, অথবা দুজনের যে কোনো একজনকে বোঝানো হচ্ছে। ওকে, তাই ইচ অফ টু অর আইদার অফ টু, এটা মনে রাখতে হবে। ইদার মানে কিন্তু দুটোই, অর্থাৎ দুজনের প্রত্যেকেই বোঝাচ্ছে কিন্তু সেপারেটলি দুজনের যে কোনো একজনকে বোঝাচ্ছে। এক্সাম্পল, ইদার উইল গো। এই ইদার উইল গো মানে দুজনের প্রত্যেকেই যাবে কিন্তু প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝানো হচ্ছে। আইদার অফ ইউ মে গো মানে তোমাদের দুজনের মধ্যে যে কোনো একজন যেতে পারো। ঠিক আছে। নিদার মিনস নট আইদার। ইদারের অপোজিট নিদার। নিদারের অর্থ হচ্ছে দুজনের কেউই না। এক্সাম্পল, নেইদার অফ দেম ওয়াজ প্রেজেন্ট, অর্থাৎ তাদের মধ্যে কেউই সেখানে উপস্থিত ছিল না। ক্লিয়ার? তো আইদার যখন বোঝাচ্ছে দুজনের উভয়ই কিন্তু সেপারেটলি, অথবা দুজনের মধ্যে যে কোনো একজন। নিদার দুজনের কাউকেই বোঝাচ্ছেন। ইচ, ইচ ইজ ইউজড ফর এনি নাম্বার, সে 2 or 50। ইদার নিদার যেরকম দুজনকে বোঝায়, ইচ কিন্তু দুইয়ের বেশি সংখ্যক লোককেও বোঝাতে পারে। তাই বলছে ইচ ইজ ইউজড ফর এনি নাম্বার। 2 সে দুজনে হতে পারে, 50 জনও হতে পারে। এক্সাম্পল কি? ইচ অফ দ্য 2 or 10 বয়েজ ওয়াজ ফাইন্ড। এখানে কিন্তু ইচ অফ দ্য 2 যেমন বলেছে, এই 2 এর পরিবর্তে আমরা 10 বলতে পারি, 50 বলতে পারি, 15 বলতে পারি।
যে কোনো সংখ্যা বলতে পারি, অর্থাৎ ইচ রেফার্স টু এ গ্রুপ কনসিস্টিং অফ এনি নাম্বার। ক্লিয়ার? আর ইদার নিদার কিন্তু রেফার্স টু এ গ্রুপ কনসিস্টিং অফ টু। আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা মাথায় রাখতে হবে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন টেক্স সিঙ্গুলার প্রোনাউন অ্যান্ড ভার্ব। অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কিন্তু সবসময় সিঙ্গুলার হয়, তাই এরপরে যে ভার্ব বসে বা এরপরে যে প্রোনাউন বসে সেটা কিন্তু সিঙ্গুলার হয়। তবে এর একটা ব্যতিক্রম আছে। কি? ইচ, এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের আগে যদি কোনো অ্যান্টিসিডেন্ট থাকে, অ্যান্টিসিডেন্ট কি আমরা আগেই জানি, অর্থাৎ এর ঠিক আগে যদি কোনো নাউন বসে থাকে, সেই নাউনটা যদি প্লুরাল হয় তাহলে কিন্তু তারপরে বসা ইচ এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা প্লুরাল হয়ে যায়। এক্সাম্পল কি? দ্য বয়েজ ইচ, এখানে দেখো ইচের আগে একটা নাউন আছে বয়েজ এবং সেটা প্লুরাল। এই দ্য বয়েজটা হচ্ছে ইচ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট। তাই অ্যান্টিসিডেন্ট প্লুরাল হওয়ার জন্য ইচ কিন্তু প্লুরাল হয়ে যাচ্ছে, তাই তারপরে ভার্বটা হ্যাভ হচ্ছে। ওকে, এবং তারপরে যে প্লুরালটা আসছে সেটা কি দেয়ার হয়ে যাচ্ছে, এটাও প্লুরাল হয়ে যাচ্ছে, প্রোনাউনটা প্লুরাল হয়ে যাচ্ছে। কিন্তু তার আগে আমরা ঠিক আগের এক্সাম্পল দেখি, ইচ অফ দ্য টু অর 10, এখানে কিন্তু ইচের আগে কোনো অ্যান্টিসিডেন্ট নেই, তাই ইচের পরে যে ভার্বটা বসেছে সেই ভার্বটা কিন্তু সিঙ্গুলার ওয়াজ। একই রকমভাবে ইদার নিদারের ক্ষেত্রেও এই কথাটা প্রযোজ্য। এইভাবে আমাদের আজকের প্রোনাউন নিয়ে আলোচনা